প্রিয় দর্শক, আমি রিন্টু আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোন টপিকের হতে যাচ্ছে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। ভারত ইন্ডিয়া যে ভাটা পড়েছে, যে ব্যবসা, যে ভারত থেকে যে কলকাতা থেকে যে ব্যবসাটাই হয় বাংলাদেশে, সেই ব্যবসা নিয়ে আজকে কি বলতে চাচ্ছে সেসব ভিডিও তথ্য সব নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরকে দেখাবো আসলে এই যে কলকাতা যে বাংলাদেশের যে ব্যবসায় আসলে লস কার বেশি হবে, বাংলাদেশের না ভারত কলকাতার, সে ভিডিওটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। চলো ভিডিওটি দেখে আসা যাক। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে। বন্ধুরা, বাংলাদেশকে টয়লেট করে ভাসাতে গিয়ে এখন নিজে বিপদে পড়েছে ভারত। বাংলাদেশের মানুষকে না খেয়ে মারতে চেয়েছিল ভারত, কিন্তু ভারতেরই এখন প্যান্ট টাইট হয়ে গিয়েছে। বাংলাদেশ ভারতের পেঁয়াজ কিনবে না, যার কারণে আবারও পাকিস্তান থেকে বাংলাদেশে পেঁয়াজ আসলো। আলু, পেঁয়াজ ও চিনি নিয়ে পাকিস্তানের জাহাজ আবারও চট্টগ্রামে এসেছে। এবার পাকিস্তান থেকে আরো বেশি কন্টেনার এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক যেন আরো মজবুত হয়ে উঠছে। এর আগে পাকিস্তান থেকে এসেছিল পেঁয়াজ, এবার পাকিস্তান থেকে আসলো চিনি এবং খনিজ পদার্থ। পাকিস্তান থেকে প্রায় 1056টি কন্টেনার এসেছে। আর এদিকে গা জ্বলে যাচ্ছে ভারতের। ভারত কিন্তু বিশাল বাজার হারাতে চলেছে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ এবং পাকিস্তান দিন দিন শক্তিশালী হয়ে ওঠায় বিশাল টেনশনে আছে ভারত। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ হয়েছিল গত নভেম্বর মাসে, আর ডিসেম্বর মাসের 20 তারিখে পাকিস্তানের এই বিশাল জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। তবে জাহাজটির কন্টেনার খালাস এবং বাকি কাজ করা হবে 2-3 দিন পরে। পাকিস্তান থেকে সব থেকে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট 285 কন্টেনারে 1,70,000 ব্যাগ চিনি আনা হয়েছে। এই চিনির পরিমাণ 7,500 টন। আর এটা দেখার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। এতগুলো চিনি বাংলাদেশে আমদানি করেছে প্রাণ আরএফএল গ্রুপ। এর পাশাপাশি আইসক্রিম কোম্পানি স্যাভয় রয়েছে। চিনির পরে পাকিস্তান থেকে সব থেকে বেশি এসেছে ডলামাইড আমদানি করা হয়েছে 171টি কন্টেনারে। কাঁচা শিল্পে ব্যবহার করার জন্য এই র ম্যাটেরিয়াল এনেছে নাসির প্লাস এবং আকিজ গ্রুপ। এছাড়া পোশাক কারখানাগুলো এনেছে বিভিন্ন ধরনের কাপড়ের রোল। মোট 46টি কন্টেনারে রয়েছে এই বিশাল বিশাল কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে মোট 18টি কন্টেনারে। এছাড়া 20টি কন্টেনারে রয়েছে আখের গুড়। ব্যবসায়ীরা ও শিপিং এজেন্টরা বলছেন, যদি এই বাণিজ্য লাভজনক হয় তাহলে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করবে। নতুন এই রুটের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। গত 14 নভেম্বর প্রথমবারের মতো করাচি বন্দর থেকে ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার খবরে ভারতে কিন্তু ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। রিপাবলিক বাংলা দেখিয়েছিল পাকিস্তান থেকে নাকি বিভিন্ন অস্ত্র এসেছে। বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র ঢুকছে, বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান, যে পাকিস্তান খেতে পায় না। আর ভারতের মানুষ এটা শুনে তো প্যান্টে হিসু করে দিয়েছিল। ভারতের মিডিয়াগুলো পাকিস্তানের জাহাজ নিয়ে যা ইচ্ছা তাই বলেছিল, এমনকি ঠাকুমার ঝুলির গল্প বানিয়েছিল। পরে জাহাজ খুলে দেখা যায় মিসাইলের সাইজে বড় বড় আলু পেঁয়াজ ছিল। আসলে ভারতের মানুষ আলু পেঁয়াজ দেখে ভয় পেয়ে গিয়েছে। তাহলে যদি পাকিস্তান থেকে সত্যি সত্যি মিসাইল আসে তাহলে ভারতের মানুষের যে কি অবস্থা হবে আমি সেটাই বুঝতে পারছি না। এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা স্বাধীন দেশ হিসেবে কার সাথে ব্যবসা করব সেই সিদ্ধান্ত একান্তই আমাদের। মানে বাংলাদেশের সব কাজে মাথা ঢুকাতে হবে ভারতকে। আর এই মাথা ঢুকাতে গিয়ে বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষেরা। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। মিনি বাংলাদেশ জুড়ে চলছে হাহাকার। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। কারণ বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। সে 3 বাটি মাংস খেয়েও তার হুঁশ এলো না। সে তার বক্তব্যে বলেছে, বাংলাদেশের মানুষদের নাকি সেই অবস্থা হবে যেমনটা অবস্থা হয়েছে পাকিস্তানি রাজাকারদের। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। বন্ধুরা, কি আর বলবো, 3 বাটি গরুর মাংস খেয়েও এই ব্যাটার বুদ্ধি এখনো বাড়েনি। নিজের দেশের খেটে খাওয়া মানুষদের হাতে এই শুভেন্দু বাঁশ ধরিয়ে দিয়েছে। এদের মতো রাজনৈতিক নেতাদের জন্যই গরিব মানুষেরা না খেয়ে মরে। দেখুন এই ব্যক্তি শুভেন্দু সম্পর্কে কি বলছে। সে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য সবকিছু করছে। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে। শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন।
এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা বাস্তব। নিয়ে নেবো, বিজেপি অনেক চেষ্টা করছে সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ পশ্চিম ইস্টে। বাংলায় এসব স্বপ্ন দেখছে। মুখ্যমন্ত্রী হবে। বন্ধুরা, শুভেন্দু বাংলাদেশকে বাথরুম করাতে গিয়ে এখন নিজে বাথরুম করে দিয়েছে। সে রাস্তাঘাটে বের হতে পারছে না, মানুষ তাকে জুতা দিয়ে মারছে। শুভেন্দুকে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে না, বরঞ্চ আপনি গিয়ে দেখে আসুন ভারতের দিল্লিগামী ট্রেনে ভোরবেলায় আপনি দেখতে পাবেন যে কারা বাথরুম করছে। কমপক্ষে 5,000 মানুষ রেল লাইনের ধারে হাতে পানি নিয়ে বসে গেছে বাথরুম করতে। আবার ভারতের বড় বড় পুলিশ অফিসার গরুর পেছন থেকে আশীর্বাদ নিয়ে থাকে এবং গোমূত্র পান করে থাকে। এর জন্য বলে ভারতের ঘর আছে, টয়লেট নাই, আর খাবার থাকতেও তারা গোবর খায়। আর শুভেন্দু বলছে নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে দিবে। এই শুভেন্দুর মতো নেতা থাকলে ভারতের প্রতিবেশীদের সাথে কখনো তার ভালো সম্পর্ক হবে না। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 40টা রাফেল আছে, মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে। আর এক হকার মলম বিক্রেতা সাংবাদিক রয়েছে, সে বলে থাকে আলু পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশিরা খেতে পারবে না। চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি, হক বিতর্ক, এটা অশ্লীলতা। হোক চিরবির করছে। আরে ভাই, বাংলাদেশিরা কলকাতায় না গেলে কলকাতার মানুষই না খেয়ে মরবে। দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। আর এটা হয়তো ময়ূখরঞ্জন জানে না, আর জানবেই বা কি করে? সে তো গোবর আর গোমূত্র পান করে। আসলে ময়ূখরঞ্জনের কাছে ঘেউ ঘেউ ছাড়া কি আশা করা যায়? তার মাথার মধ্যে তো বুদ্ধি নেই, মাথার মধ্যে গোবর দিয়ে ভরা। তবে এবার ভারতকে আর ছাড় দিচ্ছে না বাংলাদেশ। সহপাঠীরা যারা কেউ আছে, বাদ দিচ্ছে না। তারাও ডুবতে বসছে। ইন্ডিয়ার লোকও বাদ আপনারা দিচ্ছে না, ইন্ডিয়াতে পশ্চিম বাংলা আসুন, কলকাতার মানুষরাও, আপনারা কলকাতাতে বাংলাদেশের আসুন। মানুষরাও বাদ দিচ্ছে না। আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। বাংলাদেশের উপর আর দাদাগিরি চলবে না। এই শুভেন্দু আমাদের রাফাল যুদ্ধ বিমানের ভয় দেখায়, কিন্তু শুভেন্দু জানে না আমরা কাউকে ভয় পাই না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের মানুষ চাইলে কলকাতাতে কৃত্রিম অভাব সৃষ্টি করতে পারে, আর অলরেডি কিছুটা করেছে। আমাদের এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত, এটা মিনি বাংলাদেশ বলা হয়। কারণ এই নিউ মার্কেট থেকে আরম্ভ করে পাটকিশির পর্যন্ত পুরো এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়। এখানে লোকাল কোনো কাস্টমার এখানে আসে না। যেখানে ডেলি 5,000 টুরিস্ট আসছেন বাংলাদেশি, সেখানে এখন 500 লোকও আসছেন না। ভারত কিছুদিন আগে তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক ফসল নষ্ট করে দিয়েছে। তাই বাংলাদেশের মানুষ এখন ভারত বয়কটের ডাক দিয়েছে। শুধুমাত্র মুখে নয়, বাস্তবে করে দেখে দিতে হবে ভারতকে। এটা তো মার্ক বাস্তব। স্ট্রিটের একটি কোণায় ভারত নাকি বসে সাহায্য 20 করছে, বছর তাহলে ধরে পানি দিয়ে বুড়ি পেয়ারা গেল। বিক্রি করেন দক্ষিণ 24 পরগনার তাহলে আলমগীর ভারতের সাথে মৃধা। বাংলাদেশের বাংলাদেশি লেনদেন রাখে। পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন 3 সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে 25 কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে 8 থেকে 10 কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। বাংলাদেশের মানুষ এখন দেখিয়ে দিচ্ছে যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মানুষ খুব আরাম আনন্দে থাকতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান জাহাজের পর জাহাজ পেঁয়াজ আলু চিনি পাঠাচ্ছে। বাংলাদেশ হচ্ছে গার্লফ্রেন্ডের মতো, একটা বয়ফ্রেন্ড যাবে তো আর একটা আসবে। বাংলাদেশকে লাইন মারার জন্য অনেক দেশ আছে, আর ভারতের সাথে ব্রেকআপ করলেও বাংলাদেশের কোনো যায় আসে না। যে রেস্টুরেন্টগুলোতে একেবারে উপচে পড়তো বাংলাদেশি পর্যটকদের ভিড়, সেই রেস্টুরেন্টগুলোতেও এরকম খা খা করছে। তো সব মিলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।